যখন আমি পার্কে লুকিয়ে টয়লেট করছিলাম তখনই আমার দেখা হয় এক মাতাল মহিলার সাথে, যাকে একটি বাজে লোক বিরক্ত করছিল। আমি কোনো কিছু না ভেবেই সাথে সাথে দৌড়ে গিয়ে তাকে রক্ষা করলাম, কিন্তু সেই লোকটিকে তাড়িয়ে দেওয়ার পর যখন আমি তার দিকে তাকালাম তখন আমার হুশ উড়ে গেল। আমি বুঝতে পারলাম এই মহিলাটি আর কেউ নন, আমারই এক ক্লাসমেটের মা। আমি যখন এক মুহূর্তের জন্য অবাক হয়ে দাঁড়িয়েছিলাম তখন তিনি হঠাৎ আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করলেন। আমার চোখ যেন কপালে উঠল। আমি বিস্ময় আর আনন্দে পাগল হয়ে যাচ্ছিলাম। তার ঠোঁটের সেই কোমল স্পর্শ অনুভব করে আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না, এবং পাল্টা সাড়া দিয়ে তাকেও চুমু খেতে লাগলাম। পুরো 10 মিনিট পর লিউ ইয়ান আমাকে ছাড়লেন। তার সেই সুন্দর মুখে তখন বিভ্রান্তি স্পষ্ট। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে? আমি উত্তর দিলাম, আমি লিউ রুয়ানের ক্লাসমেট। আপনি অনেক বেশি মাত খেয়ে ফেলেছেন। এরপর যখন আমি উঠে দাঁড়ালাম, তাকে কাঁদতে দেখে আমার মনে হলো যে আমি যদি এখন মানা করি তবে তিনি হয়তো কাঁদতেই থাকবেন। তাই আমি রাজি হয়ে বললাম, ঠিক আছে লিউ আন্টি, আমি আপনার সাথে আরও একটু পান করছি। আমরা একটা ক্লাবে পৌঁছলাম এবং লিউ ইয়ান রান আমার হাত ধরে আমাকে একটা শান্ত কোণায় বসালেন। তাকে একটু সেন্সে ফিরতে দেখে আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, শিয়ামো, তুমি কি কখনো পান করেছ? আমি বললাম, অল্প স্বল্প করেছি। তখন আন্টি বললেন তিনি আমাকে একটি ড্রিঙ্ক দেবেন। আমি একটু ভেবে একটি গ্লাস নিয়ে ঠোঁটের কাছে ধরলাম, কিন্তু তখনই লিউ ইয়ান গ্লাসটি টেনে ধরে সরাসরি আমার মুখে ঢেলে দিলেন। এক চুমুতেই আমি পুরো গ্লাসটি শেষ করলাম। এমনকি আমার জীবনের প্রথম চুমুটাও এইমাত্র লিউ ইয়ানই নিয়েছিলেন। আমি ভাবছিলাম এটা কিভাবে সম্ভব। তিনি তখন বললেন, সত্যিই কি তুমি কোনো সম্পর্কে জড়াওনি? তাহলে তোমার ঠোঁটে এই লিপস্টিক কিভাবে এলো? এই বলে তিনি হাত বাড়িয়ে আমার ঠোঁটের কোণে লেগে থাকা লিপস্টিক খুব ধীরে মুছে দিলেন। তিনি আরও বললেন যে আন্টি আগে তোমাকে চুমু খাওয়া শেখাবে, যাতে পরে যখন তোমার গার্লফ্রেন্ড হবে তখন সেটা কাজে লাগে। লিউ ইয়ান তখন পুরোপুরি নেশার ঘোরে ছিলেন। হয়তো তিনি নিজেও জানতেন না তিনি কি বলছেন। এরপর তিনি ধীরে করে আমার হাত ধরলেন এবং বললেন, এসো, আন্টি তোমাকে শেখাবে কিভাবে চুমু খেতে হয়। যেহেতু একটু আগে তিনি আমাকে কড়া মাত খাইয়ে দিয়েছিলেন, তাই আমিও তখন কিছুটা নেশায় ছিলাম। তিনি বললেন যে আন্টি তোমাকে চুমু খাওয়া শেখাবে, এবং এই বলে তিনি আমাকে ঠিক একটি বাচ্চার মতো জাপটে ধরে সরাসরি আমার ঠোগে চুমু খেলেন। এই মুহূর্তে লিউ ইয়ান রান নিজেও জানতেন না তিনি কি করছেন। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি নিজের ভেতরে সব আবেগ চেপে রেখেছিলেন, যা এই মুহূর্তে আর সামলাতে পারছিলেন না। প্রায় 2.5 মিনিট পর তিনি আমাকে ছাড়লেন এবং নিজে পান করার পাশাপাশি আমাকেও খাওয়াতে লাগলেন। তিনি বলতে লাগলেন যে বাজে লোকগুলো সবসময় তাকে মাত খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু তিনি তাদের কখনো সফল হতে দেবেন না। আর আমার মতো কলেজের ছেলেরাই অনেক ভালো হয়। তিনি আমাকে মনে করিয়ে দিলেন যে যা শেখালেন তা যেন মনে রাখি এবং ভবিষ্যতে গার্লফ্রেন্ডের সাথে তা ব্যবহার করি। এর 10 মিনিট পর আমরা হোটেলে পৌঁছলাম। আমি আর লিউ ইয়ান রান বিছানায় পাশাপাশি শুয়েছিলাম, এবং যখন আমি তার রূপ দেখছিলাম তখনই তিনি হঠাৎ ঘুরে আমাকে চুমু খেতে লাগলেন। এই সময় তিনি আমাকে স্বামী মনে করছিলেন, এবং মদের প্রভাবে আমিও নিজেকে সামলাতে পারলাম না। তিনি যা বলছিলেন আমি তাই করছিলাম, কারণ বড়দের কথা মানা তো আমাদের এক ভালো ঐতিহ্য। পরের দিন দুপুরে যখন আমার ঘুম ভাঙল, আমি প্রচণ্ড দুর্বলতা অনুভব করছিলাম। গতকাল যা যা ঘটেছিল তা কোনো কাকতলীয় ব্যাপার ছিল না, বরং আমার সিস্টেমের ইশারার কারণেই এসব হয়েছিল। নইলে লিউ ইয়ান রান বড় কোনো বিপদে পড়ে যেতে পারতেন। আমি মাথা নেড়ে আজকের সিস্টেম টাস্ক চেক করলাম, যেখানে লেখা ছিল লটারির দোকানে গিয়ে একটি স্ক্র্যাচ কার্ড ঘষলে আমি 2000 ইউয়ান পুরস্কার পাব। আরও লেখা ছিল লিউ ইয়ান রান 1 মিনিট পর জেগে উঠবেন এবং আমাকে প্রচুর পরিমাণে প্রোটিন গ্রহণ করতে হবে। আমি উত্তেজনায় মুঠি শক্ত করলাম, কারণ আবার 2000 ইউয়ান আয়ের সহজ রাস্তা খুলে গেছে। ঠিক তখনই লিউ ইয়ান ধীরে ধীরে চোখ খুললেন, এবং আমি তাকে পুরো ঘটনাটি বুঝিয়ে বললাম। তার মাথায় কিছু আবঝা স্মৃতি ফিরে এলো, কিন্তু বারে পান করার পরের কোনো কথা তার মনে ছিল না। এরপর কি হয়েছিল তিনি একদমই মনে করতে পারছিলেন না। পুরো কথা শোনার পর লিউ ইয়ান খুব শান্তভাবে শুধু হুম বললেন। আমি কিছুটা অস্বস্তিতে পড়ে গেলাম, কারণ আমি আশা করিনি যে তিনি এত কিছু হওয়ার পরও এতটা শান্ত থাকবেন, যেন কিছুই হয়নি। তিনি আমাকে বাইরে গিয়ে তার জন্য ওষুধ নিয়ে আসতে বললেন। আমি মাথা নাড়লাম, কিন্তু ভেতর থেকে একটু মন খারাপ হলো। মনে হলো তিনি হয়তো আমাকে শুধু একটি বাচ্চার মতো দেখছেন। আমি হোটেল থেকে বেরিয়ে প্রথমে 7টি ডিম কিনলাম এবং 8 বোতল এনার্জি ড্রিঙ্ক খাওয়ার পর সোজা ওষুধের দোকানে গেলাম। 10 মিনিট পর ফিরে এসে যখন তাকে তার জিনিস দিলাম, তিনি শুধু ধন্যবাদ জানিয়ে বললেন যে গত রাতের ঘটনাটি ছিল সেরফ একটি আকস্ঘট। লিউ ইয়ান রান বললেন, তুমি এই বিষয়টিকে মনের ওপর বোঝা হিসেবে নিও না। যাই হোক শিয়ামো, ইদানিং গ্র্যাজুয়েটদের জন্য চাকরি খোঁজা কি খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে নাকি? আমি মাথা নেড়ে সাঁ দিলাম, হ্যাঁ, সত্যিই খুব কঠিন। আমি অনেক জায়গায় জীবন বৃত্তান্ত পাঠিয়েছি, কিন্তু কোনো জায়গা থেকে উত্তর আসেনি। লিউ ইয়ান রান উঠে দাঁড়ালেন এবং হাত নেড়ে বললেন, আন্টি এখন চলি, সন্ধে কথা হবে। আমরা একে অপরকে চ্যাটে অ্যাড করে নিই। তাকে যেতে দেখে আমি ক্লান্ত হয়ে সোফায় বসে পড়লাম। মনে মনে ভাবলাম, এই তো একজন সফল আর পরিমুখ্য মহিলা। তার মন সত্যি খুব শক্ত।
তখনই আমার নজর গেল ময়লার ঝুড়িতে পড়ে থাকা সেই পুরনো কাপড়ের ওপর। ভাবলাম এই জিনিসগুলো এভাবে ফেলা ঠিক হবে না। কে জানে হোটেলের কর্মীরা যদি এগুলো লুকিয়ে চুরি করে বিক্রি করে দেয়। আমাকে এই ধরনের ঝামেলা শুরু হওয়ার আগেই শেষ করতে হবে। হোটেল থেকে বের হওয়ার পর আমি মনে মনে নিশ্চয় করলাম যে যখন লিউ ইয়ান রান আমার সাথে যোগাযোগ করবেন তখন আমি অবশ্যই আমাদের সম্পর্কের ব্যাপারে তার সাথে কথা বলবো। সন্ধে ৫টা নাগাদ আমি ইন্টারনেট ক্যাফেতে গেম খেলছিলাম, ঠিক তখনই লিউ ইয়ানের একটি ভয়েস মেসেজ এলো। শিয়ামো, ফ্রি থাকলে এসে আমাদের সাথে খাওয়ার খাও, আন্টি তোমাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছে। যখন আমি সেই হটপট রেস্টুরেন্টে পৌঁছলাম দেখলাম লিউ ইয়ান রানের পাশে আরও একজন নেশায় চুর সুন্দরী মহিলা বসে আছেন। লিউ আন্টি বললেন, শিয়ামো বসো, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। ইনি হলেন আন্টি লাই ফেইফেই। ওনার অনেকগুলো বাড়ি আছে এবং তিনি বাড়ি ভাড়া আদায়ের কাজ করেন। লাই ফেইফেই তখন বললেন, হ্যালো শিয়ামো, তোমার লিউ আন্টি বিশেষভাবে আমাকে বলেছে তোমাকে চাকরি জুটিয়ে দিতে সাহায্য করতে, আর সত্যি বলতে আমি তোমার বর্তমান বাড়িওয়ালি। এই কথা বলে তিনি আবার মদের গ্লাস তুলে এক চুমুক দিলেন। লিউ ইয়ান কিছুটা অসহায় বোধ করছিলেন। তিনি বললেন, থামো তো, তুমি তো পুরো মাতাল হয়ে গেছো, প্রতিদিন এত খেয়ে খেয়ে জ্ঞান হারিয়ে ফেলো। লাই ফেইফেইর মুখে কিছুটা অহংকারের ছাপ ছিল। তিনি বললেন, তাতে কোনো সমস্যা নেই, একাকী মানুষের নিজেকে অবশ রাখার জন্য মদের আশ্রয়ই সেরা। এই বলে তিনি লিউ ইয়ানের হাত ধরে ফেললেন এবং জিজ্ঞেস করলেন, ইয়ান রান, সত্যি করে বলো, এই শিয়ামো কি তোমার ছোট বয়ফ্রেন্ড? লিউ ইয়ান কিছুটা লজ্জা পেয়ে গেলেন এবং বললেন, একটু সামলে কথা বলো লাই ফেইফেই, বাচ্চার সামনে আছো। চলো এবার চাকরির কথা বলো। এটি শুনে লাই ফেইফেই বিড়বিড় করতে করতে আবারও এক গ্লাস মদ খেয়ে নিলেন। লাই ফেইফেই আবারও বলতে লাগলেন, আমি জানি শিয়ামো, সত্যি করে বলো, তুমি আর তোমার লিউ আন্টি কি একসাথে আছো? আমি তাকে কখনো আগে কোনো ছেলের জন্য এত গুরুত্ব দিয়ে চেষ্টা করতে দেখিনি। সত্যি করে বলো, কাল রাতে আসলে কি হয়েছিল? লিউ ইয়ানের মুখ হঠাৎ রাগে শক্ত হয়ে গেল এবং বললেন, তুমি যদি আর একটাও বাজে কথা বলো তবে আমি তোমার মুখ ভেঙে দেব। তাকে প্রচণ্ড রেগে যেতে দেখে লাই ফেইফেই কিছুটা শান্ত হলেন এবং বললেন, ঠিক আছে ঠিক আছে, শিয়ামো, আমাকে আর একটু ড্রিঙ্ক ঢেলে দাও। আমি বারণ করে বললাম, লাই আন্টি, এত পান করা ঠিক নয়। তিনি বললেন, কোনো ব্যাপার না, তোমার লাই আন্টি আরও নি, আমি যদি মদ না খাই তবে আমার ঘুম আসে না। শিয়ামো, তুমি চাংলং গ্রুপে জয়েন করে নাও, আন্টি তোমার জন্য আগেই ইন্টার্নশিপের ব্যবস্থা করে দিয়েছে। ইন্টার্নশিপে তোমার বেতন হবে ৫,০০০ টাকা এবং ৩ মাসের ট্রায়াল পিরিয়ড থাকবে। ওই সময় আমি জানতামই না যে এই চাংলং গ্রুপ আসলে কি, কিন্তু ৫,০০০ টাকা ইন্টার্নশিপের বেতন আমার কাছে বেশ লোভনীয় মনে হলো। যদিও আমার কাছে সিস্টেমের অলৌকিক শক্তি ছিল, কিন্তু যতক্ষণ না আমি অর্থনৈতিকভাবে পুরোপুরি স্বাধীন হচ্ছি আমাকে অত্যন্ত সাবধানতার সাথেই এগিয়ে যেতে হবে। আমি বললাম, ঠিক আছে লাই আন্টি এবং লিউ আন্টি, আপনাদের অনেক ধন্যবাদ। আমি বুঝতে পারলাম যে লিউ ইয়ান রান আসলে আমার উপকারের প্রতিদান দিচ্ছেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, লাই আন্টি, আপনি বললেন আপনি আমার বাড়িওয়ালি, এর মানে কি? তিনি উত্তর দিলেন, আমার অনেকগুলো বাড়ি আছে, ইদানিং সব চুক্তি অনলাইনেই সই হয়। কাকতলীয়ভাবে তুমি আমারই একটি বাড়ি ভাড়া নিয়েছ। আজ যখন লিউ ইয়ান রান আমার সাথে তোমার পরিচয় করিয়ে দিতে চাইল তখনই আমি জানতে পারলাম যে আমিই তোমার বাড়িওয়ালি। এই বলে লাই ফেইফেই একটি রহস্যময় হাসিতে হাসলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কি কোনোদিন এমন কোনো উপন্যাস পড়েছ যার শুরুটা এমন এক ছেলেকে নিয়ে হয় যার পড়াশোনায় নাম্বার ভালো ছিল না এবং সেখানে একটা বাড়িওয়ালির কাহিনী থাকে? আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম। ইন্টারনেটের মিম আর চুটকির মধ্যে বড় হওয়ার কারণে আমি ভাবতাম আমি অনেক কিছু জানি, কিন্তু এই বাড়িওয়ালির সাথে দেখা হওয়ার পর আমার মনে হলো আমার জ্ঞানের পরিধি এখনো অনেক কম। চাকরির কথা মিটে যাওয়ার পর হটপটও ধীরে ধীরে রান্না হতে শুরু করল। লিউলান পাশে ট্রে থেকে মাংসের টুকরো তুলে পাত্রে দিতে শুরু করলেন। তখন লাই ফেইফেই টিপ্পনি কেটে বললেন, আরে ইয়ান রান, তুমি এত মশলাদার স্যুপ কেন খাচ্ছ? নইলে তোমার এই ছোট বয়ফ্রেন্ড রাতে অনেক কষ্ট পাবে। এবার লিউ ইয়ান আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি সজোরে লাই ফেইফেইকে চিমটে কেটে বললেন, একটু নিয়ন্ত্রণে থাকো। লাই ফেইফেই হাসতে হাসতে বললেন, ঠিক আছে, আমি শান্ত থাকছি। কিন্তু ইয়ানরান, সত্যি কি ওর সাথে তোমার কোনো সম্পর্ক নেই? আমি কিছুটা লজ্জিত হয়ে পরিস্থিতি সামলে নিয়ে বললাম, লাই আন্টি, আমাদের মধ্যে সত্যি কিছু নেই। আসলে কাল রাতে লিউ আন্টি মাতাল ছিলেন আর কেউ ওনার সুযোগ নেওয়ার চেষ্টা করছিল। আমি শুধু লিউ আন্টিকে বাঁচিয়েছিলাম। আচ্ছা, এই ব্যাপার। হিরো হিরোইনকে বাঁচিয়েছে, ছোট ঘোড়া বড় গাড়ি টানছে। ইয়ান, তুমি কি ইন্টারনেটের একটা ট্রেন্ডিং শব্দ শুনেছ? একে বলে ছোট ঘোড়া বড় গাড়ি টানে। এ কথা শুনে লিউ ইয়ান কিছুটা বিভ্রান্ত হয়ে গেল। এই ছোট ঘোড়া আর বড় গাড়িটা আবার কি? তোমাকে বলেছিলাম না, ইন্টারনেটের এই অদ্ভুত জিনিসগুলো কম দেখতে। যখন লাই ফেইফেই তাকে এর মানে বুঝিয়ে বলল তখন তার মুখটা কিছুটা লাল হয়ে গেল। এই মহিলাও না বাচ্চার সামনে যা খুশি বলে দেয়। খাওয়া শেষ হওয়ার পর আমি বাহানা করে কাউন্টারে বিল দিতে চলে গেলাম, কিন্তু এই সব কিছু ওরা দুজনেই দেখছিল। এই ছেলেটা তো বেশ ভালো। আমি ফিরে আসতেই লিউ ইয়ান নেশায় চুর লাই ফেইফেইকে ভর দিয়ে দাঁড় করালো। চলো যাই, আগে লাই আন্টিকে বাড়ি পৌঁছে দিই। লিউ ইয়ানরান গাড়ি চালাচ্ছিল, আমি সামনের সিটে বসেছিলাম আর লাই ফেইফেই পেছনের সিটে শুয়েছিল।
তোমার লাই আন্টি নেশা করলে সাধারণত এমন আচরণ করে না, হয়তো সে তোমাকে একটা বাচ্চার মতো দেখে। আমি বুঝতে পারছি। আমি এক পলক লিউ ইয়ানরানের সাইড ফেসের দিকে তাকালাম আর মনে মনে ঠিক করলাম যে একটু পরেই ওকে প্রপোজ করে দেব, না হলে আর হয়তো সুযোগ পাব না। প্রায় ২০ মিনিট পর গাড়িটা আলাদাভাবে দাঁড়িয়ে থাকা একটা ছোট ভিলার সামনে থামল। আমরা লাইফ এই ফেইকে ওর ঘর পর্যন্ত পৌঁছে দিলাম। তখন গিয়ে লিউ ইয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলল। চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। লিউ আন্টি, লাই আন্টি কি একাই থাকেন? হ্যাঁ, ও আর ওর স্বামীর মধ্যে কি হয়েছিল তা আমিও ঠিকমতো জানি না, ও কোনোদিন বলেনি। ভিলা থেকে বেরোনোর সময় আমি লিউ ইয়ানরানের পিঠের দিকে তাকালাম আর নিজেকে সামলে নিলাম। লিউ আন্টি, কাল রাতে যেমনই আমি কাল রাতের কথা তুললাম, যদিও সে ভেতর থেকে শক্ত ছিল, কিন্তু একজন নারী হওয়ার কারণে সে কিছুটা অস্বস্তিতে পড়ল। কাল রাত একটা দুর্ঘটনা ছিল। আমরা দুজনেই বেশি পান করে ফেলেছিলাম, তাই ওটা ভুলে যাও। ভবিষ্যতে জীবনে কোনো সমস্যা হলে আন্টিকে বলো। আমি মাথা নাড়ালাম। লিউ আন্টি, আমি আপনাকে পছন্দ করি। ও আমার দিকে তাকালো। কয়েক মিনিট চুপ থাকার পর বলল, গাড়িতে বসো। ড্রাইভিং সিটে বসে ও একটা দীর্ঘশ্বাস ফেলল। তুমি আন্টির মধ্যে কি পছন্দ করো? আমরা তো মাত্র কয়েকবার দেখা করেছি। এত অল্প সময় তো কাউকে জানাই কঠিন, তাহলে কারো প্রেমে পড়া কিভাবে সম্ভব? আমি আপনাকে পছন্দ করি কারণ আপনি সুন্দরী, আপনার লম্বা পা এবং আপনার ব্যক্তিত্ব খুব ভালো। আপনি পরিণত এবং বুদ্ধিমতী, এই সব কিছুই আমার পছন্দ। এই কথা শুনে সে কিছুটা অবাক হয়ে গেল। হয়তো সে আশা করেনি যে আমি এত খোলামেলাভাবে এসব বলে দেব। তুমি শুধু এই ওপর জিনিসগুলোই পছন্দ করো? লিউ আন্টি, আমরা অল্প সময় ধরে একে অপরকে চিনি, তাই এখন শুধু বাইরের দিকটাই দেখতে পারছি। কিন্তু আমরা যদি একসাথে থাকি, তাহলে আমি আপনাকে আরও গভীরভাবে বুঝতে পারব। ও আমার মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে বলল, তুমি আন্টিকে পছন্দ করো? কিন্তু তোমার আর আন্টির মধ্যে ১০ বছরেরও বেশি বয়সের তফাৎ। ১০ থেকে ১৫ বছর পর তুমি ৩০ পার করে তোমার সোনালী সময় থাকবে, আর ততক্ষণ আন্টি বুড়ি হয়ে যাবে। আন্টি আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয় না। আমি যদি তোমার সাথে থাকি তাহলে সেটা আমাদের দুজনের জন্যই দায়িত্বজ্ঞানহীন হবে। আন্টি নিজের সীমিত যৌবন তোমার সাথে বাজি লটাতে পারে না। তুমি কি বুঝতে পারছো? ওর কথা শুনে আমার সংকল্প আরও দৃঢ় হল। লিউ আন্টি, আমি সত্যি সিরিয়াস। আন্টি তোমাকে বিশ্বাস করে কারণ তুমি একজন ভালো আর দয়ালু ছেলে, কিন্তু আমাদের মধ্যে শুধু বয়সেরই পার্থক্য নয়, আরও অনেক সামাজিক ব্যাপার আছে। আমার মেয়ে, তোমার বাবা মা, তারা কি ভাববেন? লিউ আন্টি, সত্যি বলতে আমি কখনোই অন্যদের চিন্তাভাবনার পরোয়া করি না, কারণ আমার সবসময় মনে হয় যে আমরা যদি সারাক্ষণ অন্যদের চোখে বাঁচি তাহলে সেটা নিজের জীবন নষ্ট করার মতো। কিন্তু আপনি কি আমাকে একটা সুযোগ দেবেন? আমি আপনাকে প্রমাণ করে দেব যে আমি সত্যিই আপনাকে পছন্দ করি। সে আমাকে সাথে সাথেই মানা করতে চাইছিল, কিন্তু তার মন তাকে আটকে দিল। ঠিক আছে, মুঙ্গে, লোকে বলে যে যদি দুজন মানুষ একসাথে থাকে তাহলে সেটা ভাগ্যক্রমে হয়। যদি তোমার আর আন্টির ভাগ্যে আবার দেখা হওয়া লেখা থাকে, আর আন্টির যদি মনে হয় যে তুমি বিশ্বস্ত, তাহলে আন্টি তোমার সাথেই থাকবে। আসলে এই বড় শহরে দুজন মানুষের দেখা হওয়া সমুদ্রের মধ্যে সূচ খোঁজার মতো। এখন দেরি হয়ে যাচ্ছে, আন্টি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছে। লিউ আন্টি, আমার বিশ্বাস আমাদের ভাগ্য আমাদের আবার মেলাবে। আসলে আমার কাছে সিস্টেম আছে। আমার সরলতা দেখে লিউ ইয়ানরান মনে মনে মাথা নাড়ল। ১০ মিনিট পর গাড়িটা একটা পুরনো অ্যাপার্টমেন্টের নিচে এসে থামল। লিউ ইয়ানরান একটু ভাবল, আর তার মনে হলো যে আরও কিছু কথা বলা উচিত, তাই সে গাড়ি থেকে নেমে আমার সামনে এসে দাঁড়াল। মুনগে, চাংলং গ্রুপে মন দিয়ে কাজ করবে। পার্মানেন্ট হওয়ার পর তোমার বেতন ১০,০০০-এর বেশি হয়ে যাবে, আর তুমি সব সুবিধাও পাবে, যেমন ইন্স্যুরেন্স ইত্যাদি। এমন চাকরি যদি তোমার লাই আন্টির সাহায্যে না পেতে, তাহলে সত্যিই পাওয়া কঠিন ছিল। আমি বুঝতে পেরেছি লিউ আন্টি। এখন যখন আমরা আলাদা হতে যাচ্ছি, আমি কি আপনাকে একবার জড়িয়ে ধরতে পারি? লিউ ইয়ান প্রথমে মানা করতে চাইছিল, কিন্তু তারপর সে ভাবল যে হয়তো এবারের পর আমাদের আর কোনোদিন দেখা হবে না, তাই সে মাথা নেড়ে সায় দিল। আমি এগিয়ে গেলাম আর তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। লিউ ইয়ানরান হালকা করে আমার পিঠ চাপড়ে দিল এবং আমার ভেতরে তার প্রতি যে গভীর অনুভূতি ছিল তা অনুভব করল। ঠিক আছে মঙ্গে, এবার আন্টিকে যেতে হবে। আমি তার চলে যাওয়া দেখতে থাকলাম। তারপর নিজের ভাবনা গুছিয়ে নিয়ে ভাড়ার ঘরে চলে গেলাম। হঠাৎ আমার মনে হলো যে আজ আর কাল রাতে যা কিছু হয়েছে তার সবটাই আমি আমার মাথায় পরিষ্কারভাবে আওড়াতে পারছি। এটা কি সেই একবার দেখে কোনোদিন না ভোলা ক্ষমতা? এটা ভাবতেই আমি কৌতূহল নিয়ে ঘরে গিয়ে এটা যাচাই করতে চাইলাম। আমি ভেতরে ঢুকতেই দেখলাম আমার রুমমেট শ্যাং শুনছেন তার গার্লফ্রেন্ডের সাথে সোফায় গুষে প্রেমের আলাপ করছে, আর রান্নাঘরে তার মা ঝাউ সুমিন রান্না করছে। এই মা ছেলের জটির ব্যাপারে আমার কোনোদিন ভালো ধারণা ছিল না। লিউ ইয়ানরান যদি একজন দৃঢ় এবং তেজস্বিনী মহিলা হয়ে থাকেন, তাহলে এই ঝাও সুমিন ছিল পুরোপুরি এক ঝগড়াটে মহিলা। যদিও সে ঝগড়াটে ছিল, কিন্তু দেখতে বেশ সুন্দরী আর সাধারণ ছিল। কিন্তু যখনই আমার মনে পড়ত যে সে পাশের বাড়ির মহিলার সাথে কিভাবে ঝগড়া করেছিল, তখন আমার কিছুটা ভয় লাগত।
রাত প্রায় 10টার দিকে আমি বাথরুমে যাওয়ার জন্য বাইরে বেরোলাম, কিন্তু দেখলাম বাথরুমের লাইট জ্বলছে। তাই আমি সোফায় বসে অপেক্ষা করতে লাগলাম। কিন্তু যখনই লিউ ইয়ান বাইরে এলো আর আমাকে দেখল, সে হঠাৎ চিৎকার করে উঠল, নোংরা লোক, তুমি এখানে সোফায় বসে কি করছো? আমি পুরোপুরি অবাক হয়ে গেলাম। সোফা তো সবার ব্যবহারের জন্য, আমি কেন বসতে পারবো না? সোফা ঠিক বাথরুমের সামনে। তুমি কি আমাকে বাথরুমে উকি দিচ্ছিলে? তুমি সবসময় ঘরে শর্টস পরে হয়ে বেড়াও। আমার আগে থেকেই তোমার উপর সন্দেহ ছিল। তোমার কি মাথা খারাপ? আগে গিয়ে আয়নায় নিজের মুখটা দেখো। চিৎকার শুনে শ্যাং শুনশেনও বাইরে চলে এলো। মুঙ্গে, এরপর থেকে ঘরে শর্টস আর টি শার্ট পরবে না, আর বাইরে বেরোনোর সময় দরজা নক করবে। আমরা এখানে 2টো ঘর ভাড়া নিয়েছি, তুমি মাত্র একটা নিয়েছ। যদি তুমি আমার গার্লফ্রেন্ডকে আবার অস্বস্তিতে ফেলো, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এটা শুনে রাগে আমার হাসি পেয়ে গেল। 36 ডিগ্রি গরমে তুমি আমাকে পুরো জামাকাপড় পরতে বলছো? তুমি আমাকে বলার কে? এটা শুনতেই শ্যাং শুনশেন রাগে ফেটে পড়ল। আমার টি শার্ট সেই ঝগড়াটে মহিলা ছিঁড়ে ফেলল। তারপর সে আমার বুকে জোরে জোরে ঘুষি মারতে শুরু করল। ব্যথার কারণে আমাকে শ্যাং শুনশেনকে ছাড়তে হলো, আর আমি পাল্টা তাকে জোরে ধাক্কা দিলাম। কিছুক্ষণের মধ্যেই পুলিশ চলে এলো। কয়েকজন পুলিশ আমার ছেঁড়া অবস্থা দেখল, আর শ্যাং শুনশেন আর তার মায়ের ফোলা মুখ দেখে ভ্রু কুচকাল। তুমি আমাদের সাথে থানায় চলো, তদন্ত করতে হবে। থানায় আমি এখনো কিছু বলে উঠতে পারিনি, তার আগেই ঝাও সুমিন চিৎকার করতে লাগল যে আমি নাকি তার বৌমার সাথে শ্লীলতাহানি করেছি। আমি নির্দোষ অফিসার, আমি তো শুধু বাথরুমে যাচ্ছিলাম, কিন্তু যখন বাইরে এলাম তখন বাথরুমে কেউ ছিল, তাই আমি সোফায় বসে অপেক্ষা করতে লাগলাম। যখনই সে আমাকে দেখল, সে আমার উপর উকি দেওয়ার অভিযোগ তুলল, আর এই গরমে আমাকে পুরো জামা কাপড় পরতে বলছিল। এটা কি ন্যায় বিচার? অফিসার, লিভিং রুমে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আপনারা ফুটেজ দেখতে পারেন। এটা শুনে পুলিশ অফিসার লিউ ইয়ানের দিকে ফিরল। ম্যাডাম, আপনি কি নিশ্চিতভাবে বলতে পারেন যে ও আপনাকে উকি দিয়েছে? ঘরে সিসিটিভি আছে। তাই ভেবেচিন্তে উত্তর দিন। লিউ ইয়ান কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, আমার মনে হয় ওর উদ্দেশ্য ওরকমই ছিল। আর এর আগে যখন ও লিভিং রুমে ছিল, তখনও শর্টস আর টি শার্ট পরেছিল। খুবই নোংরা কাজ। হ্যাঁ, এ কথা শুনে পুলিশ অফিসাররাও হালকা হেসে ফেললেন। এখন প্রচণ্ড গরমকাল চলছে, প্রতিদিন মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে। ও যদি শর্টস আর টি শার্ট না পরে, তবে কি পরবে? পুরো বিষয়টা বোঝার পর পুলিশ অফিসারের গলার স্বর কিছুটা নরম হলো। তোমরা একসাথেই থাকো, তাই ব্যাপারটা মিটমাট করে নেওয়াই ভালো। আসলে সবারই নিজস্ব কিছু সমস্যা থাকে। ঝাও সুমিন মনে মনে রেগেছিল, কিন্তু পুলিশের সামনে কিছু বলার সাহস পেল না। আমারও মনে হলো এই সিদ্ধান্তই ঠিক। হ্যাঁ, আসলে আমি শ্যাংকে বেশ বাজেভাবে মেরেছিলাম। আমি যখনই উঠে যেতে লাগলাম, পুলিশ অফিসার আমাকে থামিয়ে দিলেন। তোমার মেজাজ কিছুটা খিটখিটে, তোমার পরিবারের কাউকে ফোন করো, তারা এসে তোমাকে নিয়ে যাক। আমি তাদের সাথে কথা বলতে চাই। এক কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। হঠাৎ মনে একটা চিমটি কেটে উঠল। একা বাইরে থাকা কেমন হয়, এটা শুধু সেই বুঝতে পারে যে এটা সহ্য করেছে। কিছুক্ষণ ভেবে আমি ঠিক করলাম যে আমি লিউ আন্টিকেই ফোন করব। অন্যদিকে লিউ ইয়ান বিছানায় শুয়ে প্রায় ঘুমিয়েই পড়েছিল। তখনই হঠাৎ তার কাছে থানা থেকে ফোন এলো। আপনি কি লিউ ইয়ানরান ম্যাডাম? এখানে মুগে নামে একটা ছেলে আছে, আজও কারো সাথে ঝগড়া হয়েছে। ও বলেছে যে আপনিই এই শহরে ওর একমাত্র ভরসা। আপনি কি এসে ওকে নিয়ে যেতে পারেন? একমাত্র ভরসা কথাটি তার মন ছুঁয়ে গেল। অফিসার, আমি এক্ষুনি আসছি। একদিনের সঙ্গ গভীর সম্পর্ক তৈরি করে দেয়, আর আমার সাথে তো ওর সম্পর্ক আরও গভীর ছিল। তাই এটা বলা ভুল হবে না যে ওর কিছু যায় আসে না। শীঘ্রই আমি থানায় লিউ ইয়ানরানকে দেখলাম। লিউ ম্যাডাম, ছেলেটিকে বোঝান যে কোনো সমস্যার সমাধান শান্তভাবে করা উচিত। ও এখনও যুবক। জি অফিসার, আমি ওকে ভালো করে বুঝিয়ে বলবো। আমাকে নিয়ে সে যখনই থানা থেকে বেরোলো, সে আমার ছেঁড়া শার্টটা দেখল। কি হয়েছে? এটা কে করেছে? এক ঝরড়াটে মহিলা ছিঁড়ে দিয়েছে। আমি পুরো লড়াইয়ের কথা বলে দিলাম। লিউ ইয়ান ভ্রু কুচকালো। আজকালকার মেয়েরাও সীমা ছাড়িয়ে যাচ্ছে, এতে তোমার দোষ নেই, কিন্তু এরপর থেকে এত উত্তেজিত হয়ে যাও না। আমি মাথা নাড়ালাম। ঠিক আছে লিউ আন্টি, বুঝতে পেরেছি। সামনে খোলা একটি বারবিকিউ স্টল দেখে লিউ ইয়ান জিজ্ঞাসা করল, খিদে পেয়েছে? আন্টি তোমাকে কিছু খাওয়াতে নিয়ে যাচ্ছে। আমি মাথা নাড়ালাম। ঠিক আছে, দাঁড়াও, এই জামাটা আর পরা যাবে না। এ কথা বলে সে গাড়ি থেকে একটা টি শার্ট বের করে আমাকে দিল। আমি টি শার্টটা পরে নিলাম, আর সাথে সাথেই একটা চেনা সুগন্ধ অনুভব করলাম। আমরা বারবিকিউ দোকানের এক কোণে গিয়ে বসলাম। লিউ ইয়ান আমাকে সেই টি শার্টে দেখে হালকা হাসল। হয়তো তার মনে ছিল যে আজকের পর আমাদের সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে যাবে। খাবার যখন এলো, আমি হেসে জিজ্ঞেস করলাম, লিউ আন্টি, আপনার কি মনে হয় না যে এই সবকিছু আমাদের ভাগ্যের খেলা? লিউ ইয়ান চোখ গোড়ালো। এটা কেমন ভাগ্য? যদি তুমি সত্যিই কাউকে মারাত্মক আঘাত করতে, তখন এটা ফৌজদারি মামলা হয়ে যেত। তখন তোমার পুরো জীবনটা নষ্ট হয়ে যেত, সরকারি চাকরির স্বপ্নও শেষ হয়ে যেত। আমি বললাম, এমনিতে তো আমি পাশ করতে পারতাম না, কিন্তু আমার বর্তমান বুদ্ধি দিয়ে এখন আমি হয়তো পরীক্ষায় পাশ করতে পারি। হ্যাঁ, যদিও সিস্টেম মার্কা জীবন আমার জন্য ঠিক নয়। ভবিষ্যৎ নিয়ে এত হতাশ হয়েও না। আচ্ছা, স্কুলে লিউ রুয়ান কেমন ছিল? ঠিকই আছে। অনেক কিছু সহ্য করার পর আমি আর বোকা ছিলাম না।
তাই আমি লিউ ইয়ানরানের সামনে তার মেয়ের নিন্দা করতে পারতাম না। যদিও সিস্টেমের মাধ্যমে আমি জানতে পেরেছিলাম যে লিউ রুয়ান আগে থেকেই খারাপ স্বভাবের। এটা ভেবে আমার আরও ঘৃণা হলো যে সে আগে আমাকে কিভাবে ব্যবহার করছিল। আমাকে ওর উপর প্রতিশোধ নিতেই হবে। ওটাই হবে ওর জন্যে সবচেয়ে বড় জবাব। তখনই ইয়ানের ভ্রু কিছুটা কুঁচকে গেল। তার হঠাৎ পেটে প্রচণ্ড ব্যথা শুরু হলো। পিরিয়ডের ব্যথা তাকে প্রায় ৩০ বছর ধরে কষ্ট দিচ্ছিল। সে আলতো করে নিজের পেট চেপে ধরল। লিউ আন্টি, আপনার পিরিয়ড হয়েছে? এই সময় সে ব্যথা আরও বাড়তে অনুভব করছিল। তাহলে কি আমি একটা ঘরোয়া উপায়ে আপনার ব্যথা কমানোর চেষ্টা করব? চলুন আমরা গাড়িতে যাই। যদিও লিউ ইয়ানের মস্তিষ্ক তার থেকে দূরত্ব বজায় রাখতে চাইছিল, কিন্তু ব্যথাটা সত্যিই খুব বেশি ছিল। ঠিক আছে, চেষ্টা করে দেখা যাক। আমি তাকে ভর দিয়ে গাড়ি পর্যন্ত নিয়ে গেলাম এবং পাশের দোকান থেকে একটা হিট প্যাড কিনে আনলাম। যখন আমি ফিরে এলাম তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল আর সে কুঁকড়ে বসেছিল। আমি কিছুটা ঘাবড়ে গেলাম। লিউ আন্টি, আগে এটা পেটে লাগিয়ে নিন। যদি আমি ভুল না হই তাহলে আপনার হাত পাও ঠান্ডা হয়ে আসছে। আমি আপনার হাত পা টিপে দিচ্ছি, এতে আরাম পাবেন। বিশেষ করে পা খুব গুরুত্বপূর্ণ। পা গরম হয়ে গেলে পুরো শরীরও গরম হয়ে যায়। তাহলে ঠিক আছে। সে প্রথমে মানা করতে চাইছিল, কিন্তু ব্যথা বেশ ছিল। তার অনুমতি পাওয়ার পর আমি ধীরে ধীরে তার কোমল দুটো পা আমার হাতে নিলাম। লিউ আন্টি, আপনার পা তো সত্যি বরফের মতো ঠান্ডা। কথা বলে আমি আমার শার্ট ওপরে তুললাম আর তার পা দুটো আমার পেটের ওপর রাখলাম, যাতে গরম করতে পারি। তার ঠান্ডা ত্বক স্পর্শ করতেই আমি হালকা শিউরে উঠলাম। মুঙ্গে, এমন করো না, তোমার ঠান্ডা লেগে যাবে। কোনো ব্যাপার না লিউ আন্টি, আমার শরীরের উষ্ণতাই যথেষ্ট। যেই সে তার পা সরাতে চাইল, আমি আটকে দিলাম। যদি আপনি পা সরিয়ে নেন তাহলে আমার পেটটা অযথাই ঠান্ডা হয়ে যাবে। এটা শুনে সে চেষ্টা করা ছেড়ে দিল। ধীরে ধীরে উষ্ণতা বাড়তে লাগলো আর তার ব্যথা অনেকটাই কমে গেল। ঠিক আছে শিয়ামুঙ্গে, এখন আমার ব্যথা হচ্ছে না। সত্যিই ধন্যবাদ। চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। যখন আমরা আবার ভাড়া বাড়ির নিচে পৌঁছলাম তখন রাত 1:30 বাজতে চলল। শিয়া, এবার গিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে লিউ আন্টি, আমাদের কি আবার দেখা হবে? আমার সত্যিই আপনার কাছ থেকে দূরে যেতে ইচ্ছে করছে না। তার মনে পড়ে গেল আমি কিভাবে নিজের পেট দিয়ে তার পা গরম করেছিলাম, আর তার মনে কিছুটা কোমলতা চলে এলো। এত ভালো ছেলে, আমি কি সত্যি ওর সাথে আর কোনোদিন দেখা করব না? সময় পেলে আন্টি তোমার সাথে দেখা করতে আসবে। লিউ আন্টি, আপনি জানেন যে আমি আপনাকে পছন্দ করি। অনেক দেরি হয়ে গেছে, যাও শুয়ে পড়ো। তুমি যদি আন্টির সাথে থাকতে চাও তাহলে সেটা ভাগ্যের ওপর নির্ভর করবে। আমার মাথায় হাত বুলিয়ে লিউ ইয়ান ঘুরে চলে গেল। তার গাড়ির পেছনে চলে যাওয়া আলো দেখতে দেখতে আমার খারাপ লাগলো না, কারণ আমি জানতাম যে তার মনেও তোলপাড় শুরু হয়ে গেছে। পরের দিন সকালে যখন আমি উঠলাম আর সময় দেখলাম তখন আমি চমকে গেলাম। সময়, আমি সাথে সাথে লাইফেইকে ফোন করলাম। হ্যালো লাইয়ান্টি। শীঘ্রই তার গলা শোনা গেল। কে? আমি মুঙ্গে, লাইয়ান্টি। আপনিই তো বলেছিলেন যে আজ 9:30 ফোন করতে আর 10টায় আপনি আমাকে ইন্টারভিউর জন্য নিয়ে যাবেন। আচ্ছা তাই নাকি আমার ছোট মুঙ্গে? আমরা কি দুপুরে যেতে পারি? প্লিজ, তোমার লাইয়ান্টি উঠতেই পারছে না, খুব ঘুম পাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। সত্যি, এ তো পুরোপুরি মাতালের মতো জীবন কাটাচ্ছে, কিন্তু ও কি কিউট। এই সময় শহরের উপকণ্ঠে একটি অফিস বিল্ডিংয়ে লিউ ইয়ান কাজ সংক্রান্ত নির্দেশ দিচ্ছিল। এমন ভুল আমি দ্বিতীয়বার দেখতে চাই না। কথা বলে সে ফাইলটা জোরে একজন সিনিয়র ম্যানেজারের উপর ছুড়ে দিল। সেই ম্যানেজার স্বস্তির নিঃশ্বাস ফেলে তৎক্ষণাৎ বাইরে পালিয়ে গেল। অফিস শান্ত হবার পর লিউ ইয়ান হালকা করে নিজের পেটটা ধরল। হিটপ্যাড লাগানো সত্ত্বেও তার তখনও ব্যথা হচ্ছিল, আর তার গত রাতের কথা মনে পড়তে লাগল। দুপুর 1টায় আমার কাছে লাইফেইয়ের ফোন এলো। হ্যালো মুঙ্গে, তুমি আন্টির বাড়ি চলে এসো। আন্টি তোমাকে ইন্টারভিউর জন্য নিয়ে যাবে। ঠিক আছে লাই আন্টি। যখন আমি ভিলায় পৌঁছলাম তখন দেখলাম লাইফেই সোফায় বসে মদ খাচ্ছে। লাই আন্টি, আপনি আবার খাচ্ছেন? হ্যাঁ মুঙ্গে, তোমার কি খিদে পেয়েছে? এসো, আমি তোমাকে দুধ খাওয়াই। লাই আন্টি, রসিকতা করবেন না। চলুন ইন্টারভিউর জন্য যাওয়া যাক। আমরা চ্যাংলং গ্রুপের বিল্ডিংয়ে পৌঁছলাম আর তখন আমি ধনী লোকেদের আসল ক্ষমতা বুঝতে পারলাম। মুঙ্গে, এটা চ্যাংলং গ্রুপের একটা ব্রাঞ্চ। এদের নিজস্ব আস্ত একটা বিল্ডিং আছে। এই কোম্পানির শেয়ার হোল্ডারদের ব্যাকগ্রাউন্ড খুব শক্তিশালী। যদি তুমি এখানে জয়েন করো তাহলে তোমার ভবিষ্যৎ সুরক্ষিত। এরপর লাইফেইয়ের সাথে আমি দ্রুতই চ্যাংলং গ্রুপের সেলস ডিপার্টমেন্টে যোগ দিলাম। রাত 12টায় সিস্টেম আমার নতুন আপডেট দিল। লিউ রুয়ানের বয়ফ্রেন্ড লিউ জিন শেং নিজের মায়ের কারণে আজ দুপুরে তোমার সাথে এই কোম্পানিতেই জয়েন করবে। সে অফিসের সবার মধ্যে এটা রটাবে যে তুমি ওর গার্লফ্রেন্ডের পেছনে পড়ে থাকা একজন চাটুকার আর তোমার সম্মান নষ্ট করার চেষ্টা করবে। এই প্রথম তথ্যটা শোনা মাত্রই আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমি ওর সাথে 3 বছর পড়াশোনা করেছি। ওকে দেখাই আমার পছন্দ ছিল না, আর এখন চাকরিতেও ওই আমার সহকর্মী হবে। কিন্তু লিউ জিনের মা আসলে কি করেন এটা ভেবে আমার কিছুটা কৌতূহল হলো। লটারির দোকানে গিয়ে এই স্ক্র্যাচ কার্ডটা ঘষো, তুমি 4000 ইউয়ানের পুরস্কার পাবে। আজ রাতে যখন তুমি খাবার নিতে যাবে, শ্যাং শুনশ্যাং লুকিয়ে তাতে নোংরা মেশানোর চেষ্টা করবে। সকাল 10:30 বিরক্ত লিউ ইয়ান হাঁটাহাঁটি করার জন্য পার্কে যাবে। একজন লোক তার পিছু নেবে। এটা শুনে আমার মনে আনন্দ হলো। সুযোগ আবার চলে এসেছিল। পরের দিন অফিসে হাজিরা দেওয়ার পর আমি কাজের জন্য বাইরে বেরিয়ে গেলাম। আসলে প্রথম দিনই ছিল,
আর এখন সবচেয়ে জরুরি কাজ ছিল লিউ আন্টিকে খোঁজা। 10:25 লিউ ইয়ান একা পার্কে গেল। আমি ভাবলাম আগে তার থেকে একটু দূরেই থাকি, না হলে তার মনে হবে যে আমি তার পিছু নিচ্ছি। এই সময়ে লিউ ইয়ানের মন খুব বিষণ্ণ ছিল, বিশেষ করে পিরিয়ডের বাধার কারণে, আর ওপর দিয়ে ব্যবসায় কিছু সমস্যাও চলছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ তার সেই মুহূর্তের কথা মনে পড়ল যখন আমি তার পা গরম করেছিলাম। তখনই হঠাৎ ফোনের ঘণ্টি বেজে উঠল। হ্যালো, লিউ ইয়ান ম্যাডাম, আপনার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি ওর বন্ধু বলছি। আমি কি তোর মা হই নাকি? লিউ ইয়ান রেগে গিয়ে ধমক দিল আর সামনের নম্বরটি ব্লক করে দিল। এই ধরনের জালিয়াতি কল তার কাছে প্রায় প্রতিদিন আসত। তার মেয়েকে নিয়ে না জানি কতবার এমন মিথ্যে বলা হয়েছে। হাঁটতে হাঁটতে হঠাৎ পাশের রাস্তা থেকে এক যুবক তার দিকে আসতে লাগল। শুরুতে আমার কিছু অদ্ভুত মনে হয়নি, আসলে এখানে অন্য লোকেরাও ঘুরছিল, এটা স্বাভাবিক ব্যাপার ছিল। কিন্তু যখন আমি আরও কিছু রাস্তা দিয়ে গেলাম, তখন সেই লোকটা ক্রমাগত আমার পেছনেই চলতে লাগল। এবার আমার মনে ভয় তৈরি হতে লাগল। আমি আমার হাঁটার গতি বাড়িয়ে দিলাম, আর সেই লোকটিও দ্রুত চলতে লাগল। এসব দেখে আমি বুঝে গেলাম যে সুযোগ চলে এসেছে। লিউ আন্টি, আমি জেনে শুনে অবাক হওয়ার ভান করে আওয়াজ দিলাম। আমাকে দেখা মাত্রই লিউ ইয়ান কিছুটা রিল্যাক্স হয়ে গেল। তার সুন্দর চোখে লুকিয়ে থাকা আনন্দ পরিষ্কার দেখা যাচ্ছিল। মুঙ্গে, তুমি এখানে কিভাবে? লিউ আন্টি, লাই আন্টি আমাকে চ্যাংলং ইন্টারন্যাশনালের সেলস বিভাগে বা সেলস ডিপার্টমেন্টে জয়েন করিয়ে দিয়েছেন। আজ আমার প্রথম দিন, কাজ কিছুটা কম আছে। এখান দিয়ে যাওয়ার সময় ভাবলাম ভেতরে একটু ঘুরে যাই। ভাবিনি যে আপনার সাথে দেখা হয়ে যাবে। কি অদ্ভুত কাকতলীয় ব্যাপার। এটা শুনে লিউ ইয়ান রানের মনে হালকা উলথাপুলথা হল। সত্যি এটা তো খুব অদ্ভুত সংযোগ। চলো ওই বেঞ্চে বসি। আমরা দুজনে পার্কের বেঞ্চে বসে পড়লাম। লিউ ইয়ান রান নিজের ব্যাগ থেকে জলের বোতল বের করে আমাকে দিল। শ্যাও মুঙ্গে, প্রথম দিন কেমন কাটল? ভালোই লিউ আন্টি, এটা আমার প্রথম চাকরি, প্রথমবার আসল দুনিয়ায় পা রেখেছি। লিউ আন্টি, আপনার কি মনে হয় না যে এটা আমাদের ভাগ্য? আমার কথা শুনে সে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। আজ সত্যিই খুব অদ্ভুত সংযোগ। এখান থেকে আমার বাড়ির দূরত্ব 10 কিলোমিটারের বেশি, তবুও আমাদের দেখা হয়ে গেল। আমি সুযোগ বুঝে নিজের মনের কথা তোলার কথা ভাবলাম, কিন্তু সে বুঝে গেল আমি কি ভাবছি। শ্যাও, আন্টি তোমার গডমাদার, মানে মায়ের মতো হতে চায়, কেমন লাগবে? লিউ আন্টি, আপনি এমন কেন ভাবছেন? গডমাদার হয়ে গেলে ক্ষতি কি? এরপর থেকে আমি তোমার ভালো করে খেয়াল রাখব। এই শহরেও তোমার একজন আশ্রয় হবে। আমি কিছুটা মজা করে বললাম, যদি আপনি আমার গডমাদার হয়ে যান, তাহলে কি আমাকে পকেট মানিও দেবেন? সে আমার উত্তরে কিছুটা অবাক হয়ে গেল। এই ছেলেটা আসলে ভাবছেটা কি? ঠিক আছে, যদি এমন হয় তবে থাক। সেই রাতে যা কিছু হয়েছে, তারপরে তোমাকে গডমাদার বানানো ঠিক মনে হবে না। ওটা তো সত্যিই অদ্ভুত হবে। আমি বললাম, আপনি ঠিকই বলছেন, কিন্তু যদি কোনোদিন আপনার মন বদলায় তবে আপনি আমাকে জানাতে পারেন। সেই মুহূর্তেই যখন সে আমার সাথে আরও কথা বলতে চাইছিল, তখনই আবার তার ফোন বেজে উঠল। ম্যাডাম লিউ, আপনি তাড়াতাড়ি কোম্পানিতে চলে আসুন। শ্যাও মুঙ্গে, আমাকেও কোম্পানিতে ফিরতে হবে। তুমি মন দিয়ে কাজ করো। ঠিক আছে। আমি আমার 2 হাত বাড়িয়ে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করলাম। সে প্রথমে মানা করতে চেয়েছিল, কিন্তু তার সেই মুহূর্তটার কথা মনে পড়ে গেল যখন আমার আশাতে সে নিরাপত্তা অনুভব করেছিল। তাই সেও নিজের হাত বাড়িয়ে দিল। সন্ধ্যায় কাজ শেষ করে বাড়ি ফেরার পর আমি খাবার অর্ডার করলাম। ভাবলাম আজ শ্যাং শুনশ্যাংকে হাতে নাতে ধরব, আর তার এই অপকর্মের প্রমাণ জোগাড় করে তার অফিসে অভিযোগ করে দেব। তারপর দেখি ওর মা আমার উপর হাত তোলার সাহস কিভাবে পায়। তখনই লাই ফেফেইর ফোন এলো। মঙ্গে, খাবার খেয়েছ? যদি না খেয়ে থাকো তাহলে আমার কাছে চলে এসো, আমি তোমাকে খাওয়াবো। আমার কিছুটা অদ্ভুত লাগল। লাই আন্টি, আমি আগেই খাবার অর্ডার করে দিয়েছি। ঠিক আছে মঙ্গে, তবে রাতে আমার কাছে চলে এসো, আমি ফুট মাসাজের জন্য নিয়ে যাব। লাই আন্টি, আপনি সত্যি বলছেন? একদম সত্যি। আমরা রাত 9টায় যাব। আমি তোমার জন্য বিশেষ ব্যবস্থা করব। আমরা ভালো বন্ধু না? ওনার সাথে কথা ঠিক করার পরই আমার খাবারও চলে এলো। আমি খাবারের প্যাকেটটা জানালার পাশে রেখে দিলাম, আর মোবাইল নিয়ে ঘরের দরজার পেছনে লুকিয়ে পড়লাম। চুপচাপ শ্যাং শুনশ্যাংয়ের অপেক্ষা করতে লাগলাম। প্রায় 10 মিনিট পর সে ঘামে ভেজা অবস্থায় ফিরে এলো। জানালার পাশে রাখা খাবার দেখা মাত্রই তার রাগ বেড়ে গেল। ওর সাহস হয় কি করে এই খাবার অর্ডার করার? সে এদিক ওদিক তাকালো, আর পকেট থেকে 2টো কালো কোকড়ানো চুল বের করল। আমার খাবারের প্যাকেটটা খুলল, আর সেই চুলগুলো ভেতরে ঢুকিয়ে দিল। এই সব কিছু আমি পরিষ্কারভাবে ভিডিওতে রেকর্ড করে নিলাম। আমি সাথে সাথে বাইরে বেরোলাম, আর ওকে বললাম, তুমি নিশ্চয়ই চাইবে না যে এই ভিডিওটা তোমার অফিসে পৌঁছে যাক? শ্যাং শুনশ্যাং রাগে চিৎকার করে উঠল, তুমি আমাকে ফাঁসানোর সাহস কি করে করলে? আমি কিছু না ভেবেই ওকে একটা লাথি মারলাম। তখনই ঝাড়ু সুমিনও রান্নাঘর থেকে বেরিয়ে এলো। কি হয়েছে? আমি রাগে বললাম, তোমার ছেলে আমার খাবারে নোংরা মিশিয়েছে। কাল আমি ওর অফিসে গিয়ে এই ভিডিওটা ওর সহকর্মীদের দেখাবো। এ কথা বলে আমি সাথে সাথে পুলিশকে ফোন করে দিলাম। আমার যাওয়া দেখতে দেখতে ঝাও সুমিন ঘাবড়ে গিয়ে তার ছেলেকে বলল, এখন কি করব?
সে বিরক্ত হয়ে বলল, আমি কি জানি, তাড়াতাড়ি গিয়ে বলো ভিডিওটা ডিলিট করে দিতে। কিছুক্ষণ পর পুলিশ এলো আর ওকে থানায় নিয়ে গেল। শ্যাং শুনশেংকে সেখানেই একদিনের জন্য হেফাজতে রাখা হলো। যখন আমি আবার খাবার অর্ডার করতে যাচ্ছিলাম, তখনই দরজায় টোকা টুলালো। শাওলি, দরজা খোলো। সেই ঝগড়াটে মহিলার নরম গলা শুনে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। কিছু ভেবে আমি দরজা খুললাম। শাওলি, আজ যা হয়েছে তা আমার ছেলের ভুল ছিল। তুমি ওর উপর রাগ করো না। দেখো, এটা আমি তোমার জন্য খাবার বানিয়েছি, রুটি আর খিচুড়িও আছে। এটাকে ক্ষমা হিসেবে মেনে নাও, শুধু তুমি ভিডিওটা ডিলিট করে দাও। আমি বললাম, ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি আমার টি শার্ট ছিঁড়েছিলে, এবার আমাকেও তোমার টি শার্ট ছিঁড়তে দাও। ঝাও সুমিনের চোখ ছানা বড়া হয়ে গেল। সে ভেতর থেকে খুব রক্ষণশীল মহিলা ছিল, কিন্তু নিজের ছেলের জন্য তাকে এসব মেনে নিতে হলো। ঠিক আছে, ছিঁড়ে দাও। আমি সাথে সাথে ওর টি শার্ট ধরলাম। তোমার মতো মহিলা, চিরে ওর টি শার্টের একটা বড় অংশ ছিঁড়ে গেল। কিন্তু তারপর যখন আমি মন দিয়ে দেখলাম, তখন দেখলাম যে টি শার্টটা জায়গায় জায়গায় সেলাই করা, পুরনো আর ফ্যাকাশে। আমার রাগ কিছুটা শান্ত হয়ে গেল। ঝাও সুমিন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তুমি আগে খাবার খেয়ে নাও, আমি গিয়ে জামা কাপড় বদলে আসছি। এ কথা বলে সে মেঝে থেকে ছেঁড়া কাপড়টা তুলল। তারপর তার নজর ডাস্টবিনের উপর পড়ল, যেখানে আমার ছেঁড়া টি শার্টটা পড়েছিল। সে ওটাকেও তুলে বাইরে চলে গেল। প্রায় 10 মিনিট পর সে আবার ঘরে এলো। মুঙ্গে, ভিডিওটা এবার ডিলিট করে দেবে? আমি বললাম, হ্যাঁ, আমিও এই ব্যাপারটা আর বাড়াতে চাই না, কারণ পুলিশ কেস করলেও শ্যাং শুনশেনের কোনো বড় সাজা হবে না, বিশেষ কোনো গুরুতর ফলও বেরোবে না। আমি ফোন খুললাম আর ভিডিওটা ডিলিট করে দিলাম। ঝাও সুপিন বলল, রিসাইকেল বিনও পরিষ্কার করে দাও। আর আমি কি তোমার চ্যাট রেকর্ডও দেখতে পারি? আমি আশা করিনি যে এই মহিলা এত সাবধান হবে। আমি বললাম, চিন্তা করবেন না, আমি আমার কথার খেলাপ করি না। যখন সে দেখল যে আমি সব প্রমাণ সরিয়ে দিয়েছি, তখন তার আচরণ সাথে সাথে বদলে গেল। সে ঝুঁকে আমার ব্যবহার করা বাসনপত্র তুলতে লাগল। হঠাৎ তার শার্টের একটা বোতাম ভেঙে পড়ে গেল। সে তৎক্ষণাৎ হাত দিয়ে সেটা ঢেকে নিল। কি দেখছিস? বাড়ি দিয়ে নিজের মাকে দেখ, ঘরে মোজা পড়ে আছে। তুই তো পুরো বিগড়ে যাওয়া ছেলে, একদিন জেলে যাবি। আমি পুরোপুরি অবাক হয়ে গেলাম। এই মহিলার মুড বদলানোর গতি সত্যি অকল্পনীয়। সে ঘর থেকে যাওয়ার পরই লায়ে ফেফেইর ফোন এলো। হ্যালো মুঙ্গে, আমি বাওমিং রোডে তোমার অপেক্ষা করছি, তাড়াতাড়ি চলে এসো। লাই আন্টি, আপনি আবার খেয়েছেন? এ কি ধরনের কথা বলছেন? আমি জানি না, শুধু তুমি তাড়াতাড়ি চলে এসো। যখন আমি আবার তার সাথে দেখা করলাম, তখন ও একটা শেয়ার্ড ইলেকট্রিক স্কুটারে বসে আমার অপেক্ষা করছিল। মুঙ্গে, এই যে আমি এখানে। আমি বললাম, লাই আন্টি, আপনার বাড়িতে এত দামি দামি গাড়ি দাঁড়িয়ে আছে, আর আপনি এখানে স্কুটার চালাচ্ছেন? ওগুলো তো অযথাই পড়ে আছে। ও হাসতে হাসতে বলল, তাহলে তুমি ড্রাইভিং শিখে নাও, এরপর থেকে তুমিই আমার ড্রাইভার হয়ে যেও। ও আমার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করল, কিছু খেতে ইচ্ছে করছে? আমার কিছুটা অদ্ভুত লাগলো। আমি কোনো উত্তর দিলাম না। প্রতিবার জিজ্ঞেস করি, তুমি চুপই থাকো। তোমাকে লিউ ইয়ানের প্রতি বেশ অনুগত মনে হয়। চলো, আজ তোমাকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাই। কিছুক্ষণের মধ্যেই ও আমাকে একটা সুদৃশ্য ফুটপাতে নিয়ে গেল। আমি প্রায়ই এখানে আসি, এরপর থেকে তুমিও আমার সাথে আসবে। এ কথা বলে ও সামনে দাঁড়িয়ে থাকা একটা অডি গাড়ির দিকে হাত নাড়ালো। ইয়ান, আমরা চলে এসেছি। আমি সত্যি আশা করিনি যে লিউ ইয়ানও সেখানে থাকবে। ফেইফেই, তুমি শিয়াওমুকেও এখানে নিয়ে এলে? আরে, ও তোমার ছোট্ট বিশেষ মানুষ, ওকে না নাকি ভুল কিছু? দুজনেই কিছুক্ষণ একে অপরকে নিয়ে রসিকতা আর খুনসুটি করতে লাগল। তখনই ভারী মেকআপ করা এক মহিলা সেখানে এলো। আজ তো সঙ্গে একটা হ্যান্ডসাম ছেলেকেও নিয়ে এসেছ। লাই ফেইফেই আমার হাত ধরে বলল, এ হলো মুগে, ইয়ানের মানুষ শিয়াওমু, আর এ হলো হান ইয়ানরং। তুমি একে হান আন্টি বলতে পারো। এর ছেলে লিউ জিনসিং তোমার ক্লাসমেট। আমি সামনে দাঁড়িয়ে থাকা হান ইয়ানরংয়ের দিকে তাকালাম, আর আমার সিস্টেমের সেই কথাটি মনে পড়ল। ও, তাহলে তুমি জিনের ক্লাসমেট। চলো ভেতরে যাই। আমরা একটা প্রাইভেট রুমে গেলাম। লিউ ইয়ান শুয়ে পড়ল আর মাসাজ করার লোকের জন্য অপেক্ষা করতে লাগল। ইয়ানরং, তুমি আমাদের শিয়াওমুয়ের পা ধুইয়ে দাও। ও আমাদের গ্রুপের সবচেয়ে ছোট সদস্য। কারো পা ধুইয়ে দেওয়া? ইয়ানরংয়ের ভেতর থেকে খুব একটা ভালো লাগছিল না, কিন্তু আমার দিকে তাকিয়ে একজন 20 বছরের সাধারণ মাসুম ছেলে, সে রাজি হয়ে গেল। ঠিক আছে, আমি করে দিচ্ছি। শিয়াও, কিছুক্ষণের মধ্যে পা ধোয়ার টাপ চলে এলো। আমার কিছুটা অদ্ভুত লাগছিল। সে ঝুঁকে নিচু স্বরে বলল, লজ্জা পেও না, এটাকে আরাম হিসেবে নাও। সে আমার পা ধুইয়ে দিতে দিতে লিউ ইয়ানরানের সাথে কথা বলতে লাগল। তুমি কি ওই লোকদের মধ্যে কাউকে পার্ট টাইম কাজের জন্য ডাকতে চাও? আমার মনে হয় না এটা সহজ হবে। আজকাল মানুষ কম টাকাতেও স্থায়ী চাকরি চায়। সামান্য কিছু টাকার জন্য কেই বা যখন তখন ডাকলে আসবে। তখনই হান ইয়ানরং একজন বিদেশি দেখতে মেয়েকে ভেতরে ডাকল। মিয়া, ইনি হলেন লিউ ইয়ান, একজন বিজনেস ওনার। তোমার চাইনিজ এখন বেশ ভালো। তুমি কি ওনার এখানে পার্ট টাইম ট্রান্সলেটরের কাজ করবে? পেমেন্ট ভালো পাবে। লিউ ইয়ানরানও বলল, যখন দরকার হবে তখন আসতে হবে। দিনে 1000 ইউয়ান পাবে, তবে সেই দিনই আসা জরুরি হবে। কিন্তু মিয়া সাথে সাথেই মানা করে দিল।
সরি, এখানে আমার কমিশনই মাসে 60,000-এর বেশি। পার্ট টাইম কাজ করার বিশেষ কোনো মানে নেই। এটা দেখে আমার চোখ উজ্জ্বল হয়ে গেল, আর হঠাৎ আমার মুখ দিয়ে বেরিয়ে পড়ল, লিউ আন্টি, যদি এটা পার্ট টাইম কাজ হয় তাহলে আমি করে দিতে পারি। তিনজনেই আমার দিকে তাকাতে লাগলো। শিয়াও, রসিকতা করো না, তোমার পড়াশোনাও তো এই কাজের সাথে মেলে না, তুমি জার্মান জানবে কিভাবে? আমি বললাম, আমি বেশ কিছু সময় নিজে নিজে জার্মান শিখেছি। পার্ট টাইম জার্মান ট্রান্সলেটরের কাজ আমি অনায়াসে করতে পারবো। লিউ আন্টি, আপনি আমার কথা ভেবে দেখতে পারেন। এবার আমি বুঝতে পারলাম যে প্রখর স্মৃতিশক্তি কত কাজের জিনিস। আমার বেশ কয়েকটা ভাষা জানার ক্ষমতা আমাকে যে কোনো কাজে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে পারত, কিন্তু আমার চাকরি বদলানোর কোনো ইচ্ছে ছিল না। চ্যাংলং ইন্টারন্যাশনালে পাওয়া সুযোগগুলোর কথা আমার ভালোভাবেই মনে ছিল। তাহলে মিয়ার সাথে জার্মানে কথা বলে দেখাও। যদি তুমি সত্যি জার্মান জানো তাহলে আন্টি তোমাকে পার্ট টাইম কাজ দিয়ে দেবেন। এটা শুনে মিয়া বুঝে গেল কি করতে হবে। সে আমার সাথে জার্মানে কথা বলতে শুরু করল। আমি হেসে উত্তর দিলাম, মিয়া দিদি, আপনার কথা বুঝতে পেরেছি, কিন্তু আমার ওতে কোনো আগ্রহ নেই। এই কথা শুনে মিয়া কিছুটা হতাশ হল। মিস লিউ, এই ছেলেটা খুব ভালো জার্মান বলে, ও আমাদের দেশেও অনায়াসে থাকতে পারবে। ও যদি আপনার ট্রান্সলেটর হয় তাহলে ও পুরোপুরি যোগ্য। এটুকু বলে মিয়া আমাকে থামস আপ দিল। ছোট ভাই, তোমার জার্মান সত্যি অসাধারণ। তোমার সাথে কথা বলে আমার নিজের বাড়ির কথা মনে পড়ল। পরে কথা বলতে চাইলে দিদির কাছে চলে এসো। এবার সেখানে উপস্থিত সব মহিলার নজর আমার দিকে ঘুরে গেল। বাহ, শিয়াওমু, তুমি তো দারুণ বেরোলে। তুমি জার্মানও জানো। তুমি তো আন্টিকে সত্যি অবাক করে দিলে। এদিকে এসো, আমি তোমাকে ভালো কিছু খাওয়াই। আমি ঘুরে লিউ ইয়ানের দিকে তাকালাম। লিউ আন্টি, আমি কি আপনার কোম্পানিতে পার্ট টাইম কাজ করতে পারি? আমার চাকরিটা বেশ ফ্রি। যখনই দরকার হবে আমি সাথে সাথে চলে আসব। লিউ ইয়ান আমার আশাবাদী চোখের দিকে তাকালো। সে তখনও মিয়ার প্রশংসার ঘরে ছিল। সে বুঝতে পারেনি যে আমরা কি কথা বলেছিলাম, কিন্তু তার মনে হলো যে আমি খুব উচ্চ শিক্ষিত ছেলে। ঠিক আছে, যদিও সে হ্যাঁ বলে দিয়েছিল, কিন্তু তার মনে হঠাৎ এক অদ্ভুত অস্থিরতা তৈরি হল। সে চেয়েছিল যেন আমার সাথে তার মেলামেশা কম হয়, কিন্তু আমাদের মাঝখানের সম্পর্ক আরও গভীর হয়ে যাচ্ছিল। সত্যিই কি আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক আছে যা ছিন্ন করা যায় না? এটা ভেবে সে একরাশ অভিযোগ নিয়ে লাইফ এইফেইয়ের দিকে তাকালো। এই মাতাল মহিলাটি শিয়াওমুখী ওর কোনো লুকানো ছেলে নাকি, যে ওর এত খেয়াল রাখে? এমনকি পা ধোয়ানোর জন্যও সঙ্গে নিয়ে এলে? ইয়ানরান, তোমার ছেলে চাই? আমার মনে হয় শিয়াওমু তোমার গডসন হওয়ার জন্য একদম ঠিক হবে। তারপর সে আমার দিকে তাকালো। শিয়াওমু, এসো একটা ককটেল খাই। থাক গে লাই আন্টি, আমি মদ খাবো না। কাল আমাতে কাজেও যেতে হবে। তুমি কি লাই আন্টিকে ঘৃণা করো? লাইফ এইফেইয়ের মনে হলো আমি মানা করছি কারণ ও বোতলটা আগে খেয়েছিল। তারপর সে বোতলের মুখে জিভ বুলিয়ে দিল। এটা দেখে লিউ ইয়ানের চোখ ছানা বড়া হয়ে গেল। লাইফ এইফেই, একটু নিয়ন্ত্রণ করো, বাচ্চাটাকে নষ্ট করো না। কি ব্যাপার ইয়ান, তোমার কি হিংসে হচ্ছে? আমার মনে হয় তোমাদের দুজনের মধ্যে কিছু চলছে। তুমি ভয় পাচ্ছ যে আমি শিয়াওমুকে তোমার থেকে ছিনিয়ে নেব। লিউ ইয়ান রাগে মুখ ঘুরিয়ে চুপ হয়ে গেল। চলো না, খেয়ে নাও, না হলে আন্টি সত্যিই দুঃখ পাবে। আমি ঘাবড়ে গিয়ে ঢোক গিললাম, আর লাইফ এইফেইয়ের বারবার অনুরোধে ককটেলটা নিয়ে খেতে শুরু করলাম। জানি না কেন তাতে এক অদ্ভুত মিষ্টতা অনুভব হচ্ছিল। এটা দেখে লিউ ইয়ানের মনে হালকা চিমটি ঠাটল, যেন সে খুব টক জ্বালা অনুভব করল। ওর মনে হলো যেন কেউ ওর জিনিস ছিনিয়ে নিচ্ছে, কিন্তু ওর শান্ত মুখে কিছুই প্রকাশ পেল না। চলো শিয়াও, ফেইফেই, আমি তোমাদের দুজনকে বাড়ি পৌঁছে দিচ্ছি। গাড়িতে বসতেই লাইফ ফেইফেই সাথে সাথে ঘুমিয়ে পড়ল। লিউ আন্টি, যখনই আপনার ট্রান্সলেটরের দরকার হবে আমাকে সাথে সাথে ফোন করবেন। ঠিক আছে শিয়াওমু, আন্টি তোমাকে যখন খুশি ফোন করতে পারে। ওর মনে পড়ে গেল যে আমি মিয়ার সাথে কত সহজে জার্মানে কথা বলছিলাম। ওর কাছেই সবকিছু খুব অবাক করার মতো ছিল। আমার বয়স এখনো 21 বছরও হয়নি, আর জার্মান আমার পড়াশোনার বিষয়েও ছিল না, তবু আমি এত ভালো বলছিলাম। সে নিজের মনে আমার একটা ছবি এঁকে নিল যে আমি গরিব ঘরের ছেলে, যে সকাল থেকে রাত অবধি কঠোর পরিশ্রম করে পড়াশোনা করে। এই কারণে ওর মনে আমার জন্য আরও ভালো অনুভূতি বেড়ে গেল। ভাড়ার বাড়ির নিচে সে আবার আমার সামনে দাঁড়িয়ে পড়ল। শিয়াও, লাই আন্টি আসলে এমন নয়। সে সাধারণত অন্য মধ্যবয়সী পুরুষদের সামনে খুব ভদ্র থাকে। হয়তো আমাদের গ্রুপে তুমি একমাত্র ছোট, তাই ও তোমাকে জ্বালিয়ে বাচ্চা ভেবে জ্বালাতন করতে থাকে। ওর কথাগুলো মনে করো না, জাস্ট ইগনোর করো। আমি বুঝতে পেরেছি লিউ আন্টি, আমি বুঝতে পেরেছিলাম। ও আমাকে বিশেষভাবে এই সব কিছু বোঝাচ্ছিল। পরিষ্কার ছিল যে ওর কিছুটা হিংসে হচ্ছিল। তাহলে আমি আসি। শিয়াওমু, আন্টি এখনও তোমাকে নিজের গডসন বানাতে চায়। যখন চাইবে আমাকে জানিয়ে দিও। তাকে দূরে চলে যেতে দেখে আমি ধীরে ধীরে বাস্তবে ফিরলাম। মনে হচ্ছিল যেন আমি সত্যিই বড়লোক আন্টিদের একটা সার্কেলে সামিল হয়ে গেছি। ঘরে ফিরে আমি আবার কম্পিউটার খুললাম আর বিদেশি ভাষা পড়তে লাগলাম। রাত 12টায় সিস্টেমের তথ্য আবার আপডেট হলো। আজ রাত 9:30টায় যখন লিউ ইয়ান আর লাই ফেইফেই হাঁটাহাঁটি করবে,
তখন হাই হিল পরার কারণে লিউ ইয়ানের পা মুচকে যাবে। বরফ আর মাসাজের সাথে সাথে আরাম পাওয়া যেতে পারে। আগের ঝগড়ার কথা নিয়ে লিউ ইয়ান আর শ্যাং শুন শ্যাং এখনো মনে রাগ পুষে রেখেছে। তাই লিউ ইয়ান বাথরুমে লুকিয়ে তোমাকে ফাঁসানোর পরিকল্পনা করছে। যখন তুমি টয়লেটে যাবে তখন সে বাইরে এসে নিজের কাপড় ছেড়ে ফেলবে আর তোমার ওপর দোষ চাপাবে। গ্রুপের পুডং ব্রাঞ্চের বিদেশি মহিলা সিইও সকালে কোম্পানিতে আসতে চলেছেন। নিংনান 4th রোডের দ্বিতীয় প্রাইভেট সুপারমার্কেট নতুন সাপ্লাই খুঁজছে। যেই আমি লিউ ইয়ানের খবরটা পড়লাম, কিছুটা উত্তেজনা আমার মনে খেলে গেল। আমি টেবিলের ওপর রাখা গোলাপি টি শার্টের দিকে তাকালাম আর সোজা গিয়ে বিছানায় ঢুকে পড়লাম। পরের দিন আমি কোম্পানিতে পৌঁছলাম, তখনই মার্কেটিং ডিপার্টমেন্টের ওয়াংইয়া আমার কাছে এলো। শিয়াওমু, তুমি কি জানো লিউ জিনসিং আমি লিউ ইচেন ইদানিং পুরো সেলস ডিপার্টমেন্টে তোমার নামে কথা রটাচ্ছে? বলছে তুমি ওর গার্লফ্রেন্ডের পিছু নিয়েছিলে। এমনিতেই আমাদের কাজের জায়গাটা ছোট, আর ওই মেয়েরাও ওর সাথে বনেডির মতো ঘুরে বেড়াচ্ছে, প্রতিদিন তোমাকে নিয়ে মজা করতে থাকে। আমি শান্ত হয়ে বললাম, যে যা বলছে বলতে দাও। ওই লোকটার কাছে অভদ্রতাই হলো মজা। আমার কাছে তো ওটা বড় কোনো ব্যাপার মনে হয় না, কিন্তু তোমার এই লিউ ইয়ান থেকে সাবধানে থাকা উচিত। শুনেছি ওর মা আমাদের ব্রাঞ্চের সিইও। আমি ভ্রু কুচকে জিজ্ঞেস করলাম, সিইও তো কোনো বিদেশি মহিলা নয়? ওয়াংইয়া এদিক ওদিক তাকালো, কেউ শুনছে কিনা। তারপর আস্তে করে আমাকে বসিয়ে বলল, হ্যাঁ, ক্যাথরিন, কিন্তু সে এখানকার এক ব্যবসায়ীকে বিয়ে করেছে আর এখন এখানকার নাগরিক হয়ে গেছে। সে আর বাইরের কেউ নেই। তখনই হঠাৎ হাই হিলের আওয়াজ পুরো অফিসে গুম গুম করে উঠল। ক্যাথরিন ভেতরে এলো। তার দাপট এতটা ছিল যে সবার নিঃশ্বাস যেন থেমে গেল। সে কিছু নিয়ম কানুনের ব্যাপারে কথা বলল। তার চাইনিজ ভাষা খুব ভালো ছিল, কিন্তু তাতে বিদেশি টান পরিষ্কার শোনা যাচ্ছিল। সারাদিন কাজ করার পর অবশেষে ছুটি হলো। আমি নতুন কেনা ছোট ক্যামেরা নিয়ে বাড়ি ফিরলাম। কিন্তু আমার মনে আগে থেকেই একটা প্ল্যান ছিল। আমি সোজা বাথরুমের দিকে এগিয়ে গেলাম। বাথরুমের দরজার পেছনে লুকিয়ে থাকা লিউ ইয়ান ঘাবড়ে গেল। সে জানত যদি এবার তার প্ল্যান সফল হয়ে যায় তবে সে আমাকে জেল পর্যন্ত পাঠাতে পারে। তখনই আমি বাথরুমে ঢুকলাম। আমাদের দুজনের চোখাচোখি হল। লিউ ইয়ান সাথে সাথে নিজের জামাকাপড় ছিঁড়তে শুরু করল। তারপর সে আমার দিকে দৌড়ে এলো যাতে আমার আঙুলের ছাপ নিজের উপর লাগাতে পারে। বাঁচাও, কেউ আছো? চিৎকার করার পর সে ইচ্ছে করে এমন দেখালো যেন সে বাথরুম থেকে পালানোর চেষ্টা করছে, কিন্তু কেউ তাকে আবার ভেতরে টেনে নিচ্ছে। তার উদ্দেশ্য ছিল যে হলে লাগানো ক্যামেরায় এই সব রেকর্ড করে নিক। আমি দেখলাম যে লিউ ইয়ান বারবার নিজের টি শার্টে আমার আঙুলের ছাপ লাগানোর চেষ্টা করছিল। এটা দেখে আমি রেগে গেলাম আর ওকে জোরে ধাক্কা দিলাম। রান্নাঘরে রান্না করতে থাকা ঝাও সুমিন আওয়াজ শুনে ফেলল আর বেলুন তুলে নিয়ে আমার দিকে দৌড়ে এলো। ওই মোটা বেলুন দেখে আমিও ভয় পেয়ে গেলাম। তুমি পাগল মহিলা! আমি ওর হামলা আটকালাম আর দৌড়ে হলের দিকে গেলাম, কিন্তু ঝাও সুমিন পেছন থেকে আমাকে ধরে ফেলল। তুই নোংরা লোক, পুলিশ ডাকো! আমার বৌমার গায়ে হাত দেওয়ার সাহস কি করে হলো? চিড়ে যাওয়ার আওয়াজ এলো আর আমার টি শার্ট আবার সেই পাগল মহিলা ঝাও সুমিন ছিঁড়ে দিল। ব্যথায় আমি দাঁত কামড়াতে লাগলাম, কিন্তু যেই ওর মনোযোগ সরল আমি সুযোগ বুঝে ওকে মাটিতে চেপে ধরলাম। ঠিক আছে, পুলিশ ডাকো। তোমার কি মনে হয় আমার বুকে লাগানো ক্যামেরাটা মজার জন্য? এটা শোনা মাত্রই লিউ ইয়ানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তুমি লুকোনো ক্যামেরা লাগিয়েছিলে? আমার নিচে চাপা পড়া ঝাও সুমিনও বুঝতে পারল যে হয়তো ভুল আমার ছিল না, বরং ওর বৌমা আমাকে ফাঁসানোর চেষ্টা করছিল। ঝাও সুমিন রাগী হলেও এত জঘন্য কাজ সেও করতে পারত না। আমি বললাম, এবার পুলিশই ফয়সালা করবে। তোমার বৌমা আমাকে ফাঁসানোর চেষ্টা করছিল। ওর ভিডিও আমি ইন্টারনেটে ছেড়ে দেব। রাত 8:30 দরজায় টোকা পড়ল। শিয়ামু, আন্টি ভেতরে আসতে পারে? ঝাও সুমিন খুব ঘাবড়েছিল। ওর ভয় ছিল যে আমি ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেব। আসুন, আমি বিছানায় শুয়ে শুয়েই উত্তর দিলাম। আমার মেজাজ খুব খারাপ ছিল। ঝাও সুমিন ভেতরে এলো। ওর হাতে একটা নতুন টি শার্ট ছিল। শিয়াও, আগে ভুল করে আমি তোমার টি শার্ট ছিঁড়ে দিয়েছিলাম, তাই আন্টি তোমার জন্য নতুন নিয়ে এসেছে। আমি বললাম, এসব থাকতে দিন। হ্যাঁ, বেলুন নিয়ে আমাকে মারছিলেন সেটা আমার এখনো মনে আছে। তুমিও নিশ্চয়ই ভাবনি যে লিউ ইয়ান এমন কাজ করবে। শুনশেং আর লিউ ইয়ানের শীঘ্রই বিয়ে হতে চলেছে। এমন সময় কোনো বিপদ আসা উচিত নয়। আন্টি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছে, এই ব্যাপারটা এখানেই শেষ করে দাও। ঠিক আছে, আমি মাথা নাড়ালাম। না, এভাবে চলবে না। আপনি যদি চান যে আমি এই বিষয়টা ছেড়ে দিই, তাহলে আপনাকেও কিছু মূল্য চুকাতে হবে। আপনিও নিশ্চয়ই চাইবেন না যে আপনার হবু বৌমা বিপদে পড়ুক, তাই না? হেজিটেন্ট। ঠিক আছে, আমার কাছে এখন টাকা নেই। কাল মাইনে পেলে তখন দিয়ে দেব। আমি বললাম, আমার টাকায় কোনো আগ্রহ নেই। আজ সারাদিন কাজ করে খুব ক্লান্ত হয়ে পড়েছি। শুধু আমাকে মাসাজ করে দিন। এটা ভেবে যে সবসময় ঝগড়া করা এই মহিলা এখন চুপচাপ আমার সেবা করবে, আমার ভেতর একটা অদ্ভুত শান্তি অনুভব হল। সে ইতস্তত পড়ে বলল, ঠিক আছে, ঠিক আছে। ঝাও সুমিন পুরনো চিন্তাধারার মহিলা ছিল। তার মনে হলো একটা কম বয়সী ছেলেকে হাত লাগানো ঠিক নয়, কিন্তু ছেলে আর বৌমার বিয়ে বাঁচানোর জন্য সে বাধ্য। এবার এনার্জেটিক মুডে, তো ভাইরা কেমন আছো সবাই?
আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, আর যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো আর এখনও সাবস্ক্রাইব না করো তাহলে ভাই কি করছো? জলদি সাবস্ক্রাইব বাটন চাপো আর বেল আইকনটা অল করে দাও, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই ধামাকাটা তোমার ফোনে হয়। চলো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।